বিভিন্ন রকম ইন্টারভিউ অথবা কোর্ট প্রসিডিংসে হিয়ারিংয়ে যান, তাদেরকে অনেক সময় অ্যারেস্ট করা হচ্ছে, টার্গেট করা হচ্ছে তাদেরকেই যাদের কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে, ক্রিমিনাল চার্জেস আছে, অথবা কোনো কনভিকশন আছে, অথবা যাদের কোনো এর আগে রিমুভাল অর্ডার ছিল। আমরা ঘরের মধ্যে অথবা বাইরে যখন আমরা যাই তখন ছোটোখাটো অনেক ঘটনা আমরা আগে যেগুলো মনে করতাম যে কিছুই হবে না, সেগুলো কিন্তু এখন আপনার টিকিট খাওয়া, যেখানে যেগুলো আগের টিকিট যেগুলো ছিল সিভিল পেনাল্টি, সেগুলো কিন্তু এখন অনেক আমি দেখছি হরহামেশাই ক্রিমিনাল কোর্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে। একটা পরিবারে যদি একটা ইউএস সিটিজেন চাইল্ড থাকে, তাহলে আপনাকে কিন্তু সমস্ত ইনফরমেশন দিতে হবে আপনার ফেডারেল অথরিটিকে যে আপনার এখানে কে কে আছে হাউস হোল্ডে। তো দেখা যাবে যে সেই বেনিফিট নেওয়ার জন্য আপনাকে বলতে হবে যে এখানে আনঅথরাইজড অথবা আনডকুমেন্টেড কোনো ফ্যামিলি মেম্বার রয়ে গেছে। তো দ্যাটস এ ভেরি বিগ প্রবলেমেটিক পার্ট, বিকজ আমরা জানি যে এই মুহূর্তে ইউএসসিআইএস অথবা ইমিগ্রেশন কোর্টেও যারা অনেক সময় বিভিন্ন রকম ইন্টারভিউ অথবা কোর্ট প্রসিডিংসে হিয়ারিংয়ে যান, তাদেরকে অনেক সময় অ্যারেস্ট করা হচ্ছে। এমনকি আইসিএর জন্য যাদের অনেক সময় যাদের ইন্টারভিউ থাকে তাদেরকেও অ্যারেস্ট করা হচ্ছে। তবে এখানে একটু জিনিস আমি বলে রাখি, সবাই যাতে প্যানিক না হন, এই অ্যারেস্টগুলো কিন্তু এত বেশি হারে হচ্ছে না যেটাকে বলা যেতে পারে যে মানে টোটালি ম্যাসিভ আকারে। এটা হচ্ছে টার্গেটেড। তার মানে দাঁড়াচ্ছে টার্গেট করা হচ্ছে তাদেরকেই যাদের কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে, ক্রিমিনাল চার্জেস আছে, অথবা কোনো কনভিকশন আছে, অথবা যাদের কোনো এর আগে রিমুভাল অর্ডার ছিল। সুতরাং প্রথম ভয় পাওয়ার কিছু নেই। এটার মধ্যে থেকে দুটো জিনিস আছে, সরকারের পক্ষ থেকে আপনাকে একটা ভয়ের পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে যাতে আপনি ইমিগ্রেশন কোর্টে না যান। যদি আপনি ইমিগ্রেশন কোর্টে না যান তাহলে সেটাই অজুহাত হবে, সেটাই একটা বড় কারণ হবে আপনার বিরুদ্ধে আপনাকে ডিটেইন করার জন্য। সুতরাং you should not be afraid of going to immigration court or USCIS office for interview. কিন্তু যেটা আপনাকে খেয়াল রাখতে হবে, যদি আপনার কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থেকে থাকে, ক্রিমিনাল কোনো কনভিকশন এমনকি চার্জ অথবা ওয়ারেন্ট, সুতরাং সেক্ষেত্রে আপনাকে খুব সাবধানী হতে হবে। তার কারণ হলো দে আর বিং টার্গেটেড, এবং গ্যাং মেম্বার্স অবশ্যই আমরাও চাই যা কিনা এদেশে গ্যাং মেম্বার অথবা ক্রিমিনালি ভায়োলেন্ট ক্রিমিনাল ক্রাইমে জড়িত তাদেরকে এখানে না থাকাই আমাদের জন্য নিরাপদ সমাজের জন্য। কিন্তু অনেক ছোটোখাটো ঘটনা আছে যেগুলোকে আমরা ক্রাইম হিসেবে বলা হয়, এবং আলটিমেটলি যেমন ডোমেস্টিক ভায়োলেন্স, ইউজুয়ালি সবসময় ডোমেস্টিক ভায়োলেন্স সবগুলোই খুব গ্রিভাস না। সেক্ষেত্রে আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে যেন আমরা ঘরের মধ্যে অথবা বাইরে যখন আমরা যাই তখন ছোটোখাটো অনেক ঘটনা আমরা আগে যেগুলো মনে করতাম যে কিছুই হবে না, সেগুলো কিন্তু এখন আপনার টিকিট খাওয়া, যেখানে যেগুলো আগের টিকিট যেগুলো ছিল সিভিল পেনাল্টি, সেগুলো কিন্তু এখন অনেক আমি দেখছি হরহামেশাই ক্রিমিনাল কোর্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বি কেয়ারফুল, ডোন্ট গেট প্যানিকড। আপনি সামগ্রিক দিক একটু পর্যালোচনা করলেন এবং এই বিলে মার্কিন নাগরিকদের উপরে যে প্রভাবের কথা বললেন, সেখানে চাইল্ড ট্যাক্স ক্রেডিটের কথা বললেন, বা এক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা বাড়বে, পাশাপাশি মেডিকেড বা স্ন্যাপ যেগুলো সুযোগ সুবিধা আছে সেটাও কাটা হবে, বা জাতীয় ঋণ বৃদ্ধি বা অর্থনীতির উপর একটা বড় ধরনের চাপ সৃষ্টি হবে, এদিকগুলো বললেন, সে ঠিক আছে। কিন্তু এই বিলে যেটা আমরা বলছি যে অ্যাসাইলাম যারা প্রাপ্ত তারা তো পেয়ে গেছেন, যারা আবেদন করতে চাইবে, এই বিলে তো আমরা দেখছি যে তাদের আবেদন ফি বৃদ্ধির একটা প্রস্তাব করা হয়েছে, এবং আবাসন এবং আইনি সহায়তা বন্ধ ঠিক নয়, হ্রাস বা কমিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এটাও তো একটা বড় ধরনের প্রভাব বিস্তার করবে। এই যারা আবেদন অ্যাসাইলাম সিক করতে চান, তারা করলে বাসায় যে একটু সাশ্রয়ী বাসায় তারা থাকতে পারতো বা আইনি সহায়তা নিতে পারতো, সেই জিনিসগুলো তো বন্ধ হচ্ছে। এ ব্যাপারে আপনার কি মত? ধন্যবাদ। প্রথমত হলো যে আমাদের আসলে যে কথাগুলো আপনি বললেন, রিপাবলিকান পার্টি থেকে যেগুলো কথা বলা হচ্ছে বিভিন্নভাবে, সেটা হলো যে ফেডারেল অনেক সুবিধাগুলো যেমন হাউজিংয়ের অনেক স্টেটই দেখা যায় তাদের বক্তব্য অনুসারে যে
নন সিটিজেনদের উপরে প্রায়োরিটি পেয়ে থাকে, যেটা খুব সঠিক না। তবুও তারা বলে যে এভাবে হাউজিং এর ক্ষেত্রে যারা এটার পভার্টি লাইনের জন্য আসলে এই ঘটনাটা ঘটে। তো যখন কোনো ফেডারেল হাউজিং এর সুবিধা দেওয়া হয় তখন দেখা হয় তাদের ইনকাম, ফ্যামিলি ইনকাম, যেটা কিনা পভার্টি লেভেলের কতখানি নিচে আছে তার উপর ভিত্তি করে তাদেরকে করা হয়। এখন পরিসংখ্যানে অবশ্যই দেখা যায় যে যারা নন সিটিজেন অথবা যারা ইমিগ্রান্ট ইমিডিয়েটলি যারা ইমিগ্রান্ট হয়ে এসছেন তাদের অর্থনৈতিক অবস্থা অবশ্যই সিটিজেনের তুলনায় ইন জেনারেল ভালো না, খারাপ। সুতরাং সেটাই তাদেরকে এন্টাইটেল করে, তাদেরকে কোয়ালিফাই করে ফর ফেডারেল অর এনি হাউজিং অর এনি বেনিফিট। এখন সেটাকে কারণটা যদি বাদ দিয়ে আপনি যদি দেখেন যে বলা যায় যে হ্যাঁ সবচেয়ে সিটিজেনদের চেয়ে প্রাধান্য পাচ্ছে নন সিটিজেন, দ্যাট ইজ নট ট্রু। কিন্তু যদি আপনার মোট সংখ্যাকেও নিয়ে আসা যায় তাহলে দেখা যাবে যে এর ফলে অনেক বিরাট অংশ নন সিটিজেন পরিবার অথবা আনডকুমেন্টেড যাদেরকে আমরা বলি তারা বেনিফিটেড হচ্ছেন, কিন্তু এটা মানে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে না। প্রায়োরিটির কারণটা হলো তাদের লেস ইনকাম। তো হোয়াট এভার ইট ইজ, আলটিমেটলি কি হচ্ছে যে এই বিল যে কথাগুলো বলা হচ্ছে আলটিমেটলি তাদের যারা আনডকুমেন্টেড তাদেরকে পুরোপুরি এই সুবিধা থেকে বঞ্চিত করার জন্য প্ল্যান। আমার যেটা ধারণা সেটা হলো যে এইগুলোর উদ্দেশ্যই হলো আলটিমেটলি সেলফ ডিপোর্টেশনকে উৎসাহিত করা। ইউ আর নট গোয়িং টু গেট, স্টাইফল করা হচ্ছে। আমি যেটা প্রথমেই বলেছিলাম যে এত মানুষকে একসাথে ডিপোর্ট করা যাবে না, কোনো মেকানিজমই নেই যেখান থেকে ধরে আপনি জানেন প্রথম থেকে শুরু হয়েছিল যে বিমান ভাড়া করে বিমান নিয়ে যাওয়া ইটস কস্টলি অ্যান্ড টাইম কনজিউমিং, এবং এটা মামলা হচ্ছে। সুতরাং এমন পরিস্থিতি সৃষ্টি করা যাতে আপনি সহজেই নিজেই চলে যান বা চলে যেতে বাধ্য হন। তো এটা হচ্ছে, কিছু লোক তো এখন চলে যাওয়ার জন্য সিবিপি হোম অ্যাপ করেছে, সেই ফিওনাকেও আপনাকে $1000 পর্যন্ত বিমান ভাড়াও করে মানে টিকিটও দিয়ে দিচ্ছে। তো ইনিশিয়ালি আমার কাছে এখনো মনে হয় যেটা খুবই আনরিয়ালিস্টিক, এটা সমাজের মধ্যে ভীতি সরানো হচ্ছে। তবে একই সাথে আমার যেটা মনে হচ্ছে যে ইট ক্যানট গো ফর এভার। ওই যে আপনি যেটা বললেন যে আসলে যে যারা আনডকুমেন্টেড আছে বা যারা অন্যায় অপরাধ করেছে তাদেরকে ধরবার জন্যই আসলে একটা জাল বিস্তার করার চেষ্টা চলছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।